আমি রাজশ্রী রাজবংশী। এখানে এই যে আমাদের আড়ত, আমার বাড়ি সোমরা বাজার। এই যে আমার বাবার এটা 40-50 বছরের আড়ত, আমাদের জন্মানোর আগে থেকে আমার বাবা এই আড়ত করেছে। তো আমি বিধানসভার যিনি এমএলএ আছেন তার ভাই, তার নাম বাবন সরকার, মানে ও হচ্ছে টিএমসির একটা গুন্ডা। তা সে আমার দাদার ওপর কালকে মদ খেয়ে ও ছিল, আর এই বলাগড়, আমি এখন বলাগড় থানাতে দাঁড়িয়ে আছি, এই যে বলাগড় থানায় আছি। ওই বলাগড় থানার সিভিক ভলেন্টিয়ার, ওর নাম বাপ্পা সাধুকা। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকের দেখুন আমরা দেখাচ্ছি আজকের আমাদের খবরের শিরোনাম, শ্যামাপ্রসাদের মাটিতে দাদাগিরি, মন্ত্রীর ভাইয়ের বুলডোজার হুমকি, থানায় পাল্টা ডায়েরি, দিদির জোরে ভাইয়ের গর্জন, 50 বছরের কাগজ দেখাও নইলে গুড়িয়ে দেব বুলডোজার দিয়ে, বলাগড়ে তুমুল বিতর্ক। চাঞ্চল্যকর প্রতিবেদনটি তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার, আপনাদের সকল বিশ্বস্ত প্রতিনিধি সুরেন্দ্র কুমার সিং। দেখুন মারাত্মক চাঞ্চল্যকর খবর, মন্ত্রীর ভাইয়ের বুলডোজার হুমকি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গ্রামে দাদাগিরি, বলাগড়ে বিজেপি ভার্সেস টিএমসি। বুঝতে পারছেন তো? আমি রাজশ্রী রাজবংশী। এখানে এই যে আমাদের আড়ত, আমার বাড়ি সোমরা বাজার। এই যে আমার বাবার এটা 40-50 বছরের আড়ত, আমাদের জন্মানোর আগে থেকে আমার বাবা এই আড়ত করেছে। তো আমি কালকে এখানকার এমএলএ তার ভাই সুমনা সরকার, সরকারের ভাই বাবন সরকার এখানে এসেছিল। এখানে আমাদের বাড়ির এই মানে আড়তের সামনে গাড়ি ঠাড়ি রেখেছিল, এইসব নিয়ে কিছু একটা ঝামেলা কিছুই না। ওরা বলেছে আমাদের আড়তের, মানে আমার দাদা বলেছে যে এখান থেকে গাড়িটা একটু সরিয়ে রাখো, তার কারণ হচ্ছে আড়তে যে মাল ঢোকে, মানে যে সমস্ত গাড়ি আসে, গাড়ি সব সবজির গাড়ি আসে, তাদের তো প্রবলেম হয়, সেই কারণে বলেছে যে তোমরা গাড়িটা এখান থেকে সরিয়ে রাখো। তারপর এই যে এই ছেলেটিকে দেখছেন, এই যে শিবকালী বস্ত্রালয়, এই যে এই ছেলেটি, হ্যাঁ এই যে ও আমাকে বলছে কি গালাগাল দিয়েছে, যা ইচ্ছা করবে। তোর কি আমাকে বলছে, ওর বউ চিৎকার করছে, এটা না না কেন বলবো না, কিসের জন্য? তুমি আমাকে কি বললে? তুমি আমাকে কি বললে? তুই আমাকে বললি না গালাগাল দিতে, আমি তোকে বললাম, আমি তোকে বলতেছে বাবন দাদাকে বলেছে, আমার দাদাকে বলেছে যে মেরে ফেলবো, বলেছে তুই বেরোবি না আড়ত থেকে। আমার দাদা বলছে তুই আড়ত থেকে বেরোবি না, আড়ত থেকে তোর কোন বাপ আছে তোকে বাঁচাই দেখবো। আর বাবন সরকার এখানে এসেছিল নিমন্ত্রণ খেতে, এদের বাড়িতে নিমন্ত্রণ খেতে এসছে। সেখানে এসে ও আমার দাদাকে থ্রেট দিচ্ছে, বলছে তুই এখান থেকে বেরোবি না, তোর কোন বাবা তোকে বাঁচাবে। ও কোন ফুটো মস্তান, ও কোন বাদরের বাচ্চা, ও বলবে আমার বাবার জমি, নিজস্ব জমি, এখানে 50 বছর ধরে সে ব্যবসা করছে। যদি কিছু ঝামেলা হয়, আশেপাশে যে সমস্ত দোকান আছে, এই যে আশেপাশে দোকান আছে, আমার বাবা যখন এখানে যে জমিটা কিনেছে তখন এখানে কোনো দোকান ছিল না। 40-50 বছর ধরে দেখুন এরা হচ্ছে কর্মচারী, সেখানে ব্যবসা করছে। বাবন এসে বলছে যে কোন তোর ফুটো, কে আছে তোকে বাঁচাবে? আমার দাদাকে বলছে যে কে মস্তান আছে তোকে বাঁচাবে, কে আছে তোকে বাঁচাবে, মানে দেখবো। তা আমার দাদা তো রাতে বাড়ি ফেরে, যখন ইচ্ছা বাড়ি ফেরে, তার মানে ওকে অ্যাক্সিডেন্ট করে মেরে দেবে। ও তো টিএমসি সবাই জানে, বন্দুক ধরে মানুষকে ওইভাবে ভোট তুলে ওরা চলতো, ওদের তো হিস্ট্রি সবাই জানে। ওদের কথা জানে না এমন কেউ নেই বলাগড় ব্লকের। আমি মানে আমাকে কালকে রাত্রি থেকে মানুষ ফোন করছে, বলছে যে মানুষকে তুই বলেছিস যে বিজেপিকে ভোট দেয়, বিজেপির তো আমি মেম্বার, আমি তো বলবোই জোরহাট করে যে ক্যান্ডিডেট দেখে লাভ নেই, তোমরা পদ্মফুলকে ভোট দাও। তা আমাকে লোকে কালকে থেকে ফোন করছে আর বলছে ওই যে জোরহাট করে বলেছিলি যে বিজেপিকে ক্যান্ডিডেট দেখে লাভ নেই, তোরা ভোট দে, বিজেপি সিম্বলকে ভোট দে। তাই এই হচ্ছে সিম্বল যে আজকে আমি নিজে পার্টির মেম্বার, আজকে যদি আমার নিজের বাড়ির জমিতে যদি এটা হয়, আমার দাদাদের সঙ্গে যদি এটা হয়, সবার সামনে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে আমার দাদাকে, তারপরে বলছে তোকে দেখে নেবো। তাহলে বাকি পাবলিকদের কি হবে ভাবুন, বাকি পাবলিকদের। আর বাবন সরকার তোকে আমি বলছি, তুই কি ভাবছিস? শোন, তুই নিজেকে কি মনে করিস? তুই আয়, তোর যদি ক্ষমতা থাকে, এখানে সোমরা বাজারের মাটিতে আমি দাঁড়িয়ে আছি,
তোর যদি ক্ষমতা থাকে তুই আয়, আমি দেখছি তোকে, তুই আয়, আমি সোমরা বাজারে দাঁড়িয়ে আছি। তুই আমাদের প্রত্যেকটা লেবার বলছে যে অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে, মেরে ফেলার ধমকি দিয়ে গেছে। বাবন সরকার আমার দাদাকে মেরে ফেলা, এমনকি মারতে গেছে, ঘুষি তুলেছে। তখন এই পাড়ার বা এখানকার দুটো লোক এসে ওকে টেনে নিয়ে গেছে। তাই আমার দাদা দাঁড়িয়ে পড়েছে, এই যে আমার দাদা, ও দাঁড়িয়ে পড়েছে, ওকে দেখে ও ভেবেছিল মদ খেয়ে লোড, মানে বাবন সরকার মদ খেয়ে লোড। সে ভেবেছিল বোধহয় আমার দাদা ভয় পেয়ে যাবে, যেই ভয় পাইনি তখন এইখানে দুটো আর কি এখানকার দোকানের দুজন এসে ওরা নিয়ে গেছে। তারপরে হচ্ছে ওকে আর কি বলে গেছে যে তো দেখবো, তুই বাড়ি তো ফিরবি না, তুই বাড়ি ফের দেখবো। হ্যাঁ বল কি বলেছে, বলছে তুই গদি থেকে বেরো, আড়ত থেকে রাস্তায় আয়, তোকে কোন বাবা বাঁচায় দেখে নেবো। হ্যাঁ শুনলেন তো, এইভাবে ভাবুন, আমি নিজে একটা পার্টির মেম্বার, হ্যাঁ আমার সঙ্গে যদি এই ঘটনা ঘটে, পারমিশনের পেপার দেখাতাম আমাদের, হ্যাঁ কোন পদে আছে, কোন ইয়েতে আছে, আমাদের নিজস্ব জমি, আমি কি করব, আমাদের নিজস্ব জমি 50 বছর 40-50 বছর ধরে আমার বাবা আড়ত চালাচ্ছে। দালালি খেতে মানে মার খেতে গেছিল। হ্যাঁ সারা দুনিয়ার লোক জানে, ওরা সারা জীবন দালালি করে বেরিয়েছে। আমার বাবা এখানে ব্যবসা করছে, বাবাকে সবাই জানে, গদেশ রাজবংশী সবাই জানে, তার সম্মানে সে ব্যবসা করেছে। ও বাবন বলে কি তুই এখানে কিসের, এখানে ব্যবসা করছিস, পেপারস দেখাবি তারপরে ব্যবসা করতে দেবো। কে বাবন সরকার, ওকে পেপারস দেখাতে হবে? সরকারকে ট্যাক্স দিই আমরা, এই জায়গার জন্য সরকারকে ট্যাক্স দিয়ে সেটা সরকার বুঝবে। ওকে শুনি, বাবন সরকার তোকে বলছি তুই আয়, আমি তোকে দেখতে চাই, তুই আয়, এখানে আয়। কি হয়েছিল ঘটনাটা আপনারা তো জানতে চান, আমরা দেখাচ্ছি আপনাদেরকে কি হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির মাটি বলাগড়, আপনারা সবাই জানেন যে বলাগড়েই ওনার জন্ম। সেই মাটিতেই দাদাগিরির অভিযোগ উঠেছে। কার বিরুদ্ধে? খোদ রাজ্যের প্রতিমন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের সুমনা সরকারের ভাই বিভাস সরকার ওরফে বাবনের বিরুদ্ধে। বুঝতে পারছেন কি চাঞ্চল্যকর বিষয়, কি হয়েছে আপনারা জানতে চান। একটা সামান্য ঘটনা, বলাগড়ের সোমরা বাজারের সামনে একটা অনুষ্ঠান বাড়ি আছে, তার উল্টো দিকেই একটা আনাজের আড়ত, মানে সবজি যে তরকারি, সেই সবজির আড়ত। সেই আড়তের মালিক হচ্ছেন মধ্যমগ্রাম, 2021 সালে মধ্যমগ্রামে যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন রাজশ্রী রাজবংশী, উনি পরাজিত হয়েছিলেন। তার ভাইয়ের আড়ত রয়েছে ওই সোমরা বাজারে, সেই আড়তের উল্টো দিকে অনুষ্ঠান বাড়ি, সেখানে চলছিল একটা বিয়ে বাড়িতে আসা যে গাড়ি, সেই গাড়ি রাখা হয়েছিল ওই আড়তের জায়গায়, খালি জায়গায়। তো আড়ত মালিক স্বাভাবিকভাবে 10:30টার সময় আড়ত বন্ধ করে দেবে, তাই বলেছিলেন যে গাড়িগুলো সরিয়ে নিতে। তো গাড়ি তো সরানোই, মানে সরাচ্ছিলেন ড্রাইভাররা। সেই সময় যার বিয়ে হচ্ছে তার যিনি দাদা, মানে বরের যিনি দাদা, তিনি এসে বলেন কোনো গাড়ি সরানো হবে না। এই নিয়ে ওই রাজশ্রী রাজবংশীর যে দাদা রয়েছেন মানস রাজবংশীর সাথে একটু কথা কাটাকাটি শুরু হয়। ঠিক সেই সময় ঘটনাস্থলে, মানে অকুস্থলে প্রবেশ করে এই রাজ্যের প্রতিমন্ত্রীর ভাই, সুমনা সরকারের ভাই বিভাস সরকার ওরফে বাবন। এবার আপনারা জানতে চান যে বিভাস সরকার বা বাবন কে? বলাগড়ের মানুষ সবাই তাকে চেনেন। তার আগে আমরা যে খবরটা আপনাদেরকে দেখাচ্ছি, সেই বিষয় নিয়ে সরাসরি সোশ্যাল মিডিয়াতে লাইভ করে থানায় গিয়ে অভিযোগ করেছেন 2021 সালের বিজেপির প্রার্থী রাজশ্রী রাজবংশী। আগে তার কথাটা শুনে নিন, তারপর আমরা বিস্তারিত বিবরণে আসছি। শুনলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। মন্ত্রী হতে পারেন, মন্ত্রী তো সংবিধানের বাইরে নয়। আর মন্ত্রী হলে তার ভাই, তিনি দাদাগিরি করবেন, মন্ত্রী বলবেন যে আমার ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই, এটা তো হতে পারে না। কারণ মন্ত্রীর ভাই কার জোরে, কার ক্ষমতায় একজন আনাজের আড়তদারকে বলছেন যে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেবো? আসুন আগে শুনিয়ে দিই আপনাদের
ফেসবুক লাইভ করে উনি কি বক্তব্য রেখেছিলেন রাজশ্রী রাজবংশী, তারপর বিস্তারিত ঘটনার বিবরণ দিচ্ছি। শুনলে একেবারে আপনাদের শিউরে উঠবেন যে এরকম হতে পারে। শুনুন সেই বক্তব্য। নমস্কার, আমি রাজশ্রী রাজবংশী। একটু আগে আপনারা দেখেছেন যে আমি একটা লাইভে ভিডিও করেছিলাম কি বিষয়ের ওপর। সেটা হচ্ছে আমাদের সোমরাবাজারে বাড়ি, বলাগড় বিধানসভার মধ্যে পড়ে, এবং বলাগড় বিধানসভার যিনি এমএলএ আছেন তার ভাই, তার নাম বাবন সরকার, মানে ও হচ্ছে টিএমসির একটা গুন্ডা। তা সে আমার দাদার ওপর কালকে মদ খেয়ে, ও ছিল আর এই বলাগড়, আমি এখন বলাগড় থানাতে দাঁড়িয়ে আছি, এই যে বলাগড় থানায় আছি। ওই বলাগড় থানার সিভিক ভলেন্টিয়ার, ওর নাম বাপ্পা সাধুকা, ওরও সোমরাবাজারে বাড়ি। তো ওরা আমাদের জায়গার ওপর, জায়গা বলতে আমাদের আড়ত আছে সোমরাবাজারে, সবজির আড়ত, সেখানে গাড়ি রাখা নিয়ে সাধারণ একটা ছোট্টখাট্টো ঝামেলা হয়েছিল। তো সেগুলো মিটেও গেছিলো। তারপরে বাবন সরকার সেখানে এসে আমার দাদাকে অকথ্য ভাষায় গালাগালি, প্রাণে মেরে ফেলার হুমকি, মানে সামনে মারতে গেছে, ওদের লোকই তখন মারতে দেয়নি। তারপরে হচ্ছে আমার দাদাকে বলেছে কি করে আড়ত চালাস দেখে নেব, কার পারমিশন নিয়ে আড়ত চালাচ্ছিস, আমাদের আড়ত 40 থেকে 50 বছরের, আমাদের জন্মের আগের, আমার বাবা তখন বিয়ে করেনি, তখন থেকে আড়ত চালাচ্ছে। তা সেই আড়ত বলছে কি পেপারস কোথায়, তোরা আড়ত করিস, পেপারস কোথায়, পেপারস দেখাবি। বাবন সরকার কে যে বাবন সরকারকে আমরা পেপারস দেখাবো? আমাদের নিজস্ব জমি, এবং সেই জমি আমাদের পর্চা দলিল সব কিছু, মানে আজকে মানে এইসব কথা তো বলার প্রয়োজন হয় না। তার কারণ 40-50 বছর ধরে বাবা আড়ত চালাচ্ছে। আমার বাবার নাম গণেশ রাজবংশী, সবাই তাকে সম্মান করে, প্রত্যেকে তাকে চেনে। সেই বাড়ির মেয়ে আমি পার্টিতে এসেছি পরে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে গেছি পরে, আগে আমি হচ্ছে সোশ্যাল ওয়ার্কার, সবাই আমাকে চেনে, প্রত্যেকটা মানুষ চেনে। এবং আমি বিজেপি পার্টি পরে যখন জয়েন করি, ঠিক আছে, সেটা একটা আলাদা ব্যাপার। এখন হচ্ছে যে প্রাণে মারার হুমকি, আমার দাদাকে বলেছে তুই বেরোবি না এখান থেকে, তুই যখন এখান থেকে বেরোবি কোন বাপ আছে দেখবো তোকে বাঁচাই, এই কথাটা বলেছে হচ্ছে বাবন সরকার। বাবন সরকারের নামে তো একাধিক কমপ্লেন, ও তো এর আগেও এসেছিল, আমার 5 বছর আগে 6 বছর আগে আমার বাবার আড়তে তোলা তুলতে এসেছিল বন্দুক নিয়ে। ওরা তো ওইভাবেই টিএমসিতে ওইভাবেই জিততো, সবাই জানে, মানে এগুলো নতুন করে বলার কিছু নেই। বলাগড়ের প্রত্যেকটা বাসিন্দা জানে কিভাবে মানুষের কাছে বন্দুক নিয়ে গিয়ে বন্দুক ঠেকিয়ে তারপরে হচ্ছে টিএমসি ওইভাবে চালাতো, ও প্রধান ছিল। তা এখন হচ্ছে আমার দাদাকে প্রাণে মারার হুমকি দিয়েছে, আমি থানাতে বলেছি, এফআইআর করছি। এখন দেখার বিষয় হচ্ছে যে আমাদের যে গুন্ডা দমন আইনটা চালু করা হয়েছে সেটা ঠিক কাদের জন্য, আমি অফিসারকে জমা দিচ্ছি, অফিসারকে এফআইআর কপি জমা দিচ্ছি। এবং আমার জানা যে গুন্ডা দমন আইনটা ঠিক কাদের জন্য, সাধারণ পাবলিকের জন্য নাকি সবার জন্য সমান, নাকি নেতা মন্ত্রীদের জন্য আলাদা আলাদা। বাবন সরকার হচ্ছে এখানকার এমএলএ, তার ভাই। তা এই যে আমার দাদা এখন কমপ্লেন লেটার জমা দেবে, এখন আমরা জানবো যে, আমি তো এফআইআর কপি নেব, কিন্তু এটাও জানার বিষয় যে গুন্ডা দমন আইনটা কাদের জন্য এবং কি স্টেপ নেয় সেটা আমার ভীষণ জানার দরকার। আর এটা সাধারণ মানুষেরও জানার দরকার যে সত্যি কার জন্য গুন্ডা দমন আইনটা। এই অফিসার বসে আছে, আমাদের কমপ্লেন লেখা হয়ে গেছে, উনি এই যে আমার দাদা জমা দিচ্ছে। জায়গার উপর আমার দাদাকে গিয়ে, আমার কথা হচ্ছে যে আমার দাদা বা আমার পরিবারের লোক না, ব্যাপার হচ্ছে যে সবার জন্য যেন সমান থাকে আইনটা, সেটাই দেখার আমার। যার জন্য গাড়ি সরানো নিয়ে বৎসা, ঘটনাস্থলেই আসেন মন্ত্রীর ভাই বাবন। মানে উনি ভাবছেন যে এখনও বোধহয় তৃণমূলের সরকারই চলছে, কারণ উনি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান, সোমরা 2 নম্বর পঞ্চায়েত প্রধান থাকাকালীন ওনার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ উঠেছিল। এই যে চাকরি চুরির যে মহান নায়ক পার্থ চট্টোপাধ্যায়ের যে ডানার ছিলেন কুন্তল ঘোষ,
এই কুন্তল ঘোষ কিন্তু ওনার একেবারে ঘনিষ্ঠ বন্ধু। তথ্য প্রমাণ যা বলছে, আমরা ওই রাজশ্রী রাজবংশীর বক্তব্য শুনে আমরা এলাকাতেও ঘুরেছি, এলাকাতে ঘুরে যে বক্তব্যটা উঠে এসছে, সেখানে তিনি আসলেন ভালো, মন্ত্রীর ভাই ওই অনুষ্ঠানের বাড়িতেই নিমন্ত্রিত ছিলেন। তিনি সেখানে ঢুকে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়ার কথা কিভাবে বলতে পারেন? একজন 50 বছর ধরে আনাজের আড়ত করছে ওই গ্রামে, তার কাগজপত্র আছে বলেই তো 50 বছর ধরে করছে। সেই আড়তটাতে গাড়ি রাখা নিয়ে বচসা সেখানে মিটে গেছিল, সেই ঘটনাটাকে বড় করা, মন্ত্রীর ভাই ঢুকে ক্ষমতার আস্ফালন দেখানো, আমরা কিন্তু এটাকে মোটেই সমর্থন করি না। কারণ আমরা চাই রাজ্যের যে সরকার চলছে, এই সরকার যাতে আগের যে সরকার ছিল আমাদের রাজ্যে, সেই সরকারের যে নানান দুর্নীতির ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু বাংলার মানুষ দলমত নির্বিশেষে বিজেপিকে ভোট দিয়েছেন, নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছেন, অমিত শাহকে ভোট দিয়েছেন, শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছেন। সেই ভোট নেওয়ার পরে কেউ মন্ত্রী হওয়ার পরে যদি ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের লোকেরা, মন্ত্রীর কিন্তু উচিত তার ভাইকে শাসন করা। এটা আমাদের পক্ষ থেকে আমরা বলছি। দেখুন, এই ঘটনার পর এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশ্ন তো উঠছেই যে কোন অধিকারে মন্ত্রীর ভাই বুলডোজার চালানোর হুমকি দিতে পারে। রাজশ্রী রাজবংশী আরও অভিযোগ করেন, মন্ত্রীর ভাই চাকরি চুরিতে জেল ফেরত কুন্তল ঘোষের ঘনিষ্ঠ বন্ধু, যেটা আমরা বলছিলাম। তার বক্তব্য আমরা শোনাবো যে তিনি যে বলছেন যে কুন্তল ঘোষের ঘনিষ্ঠ বন্ধু। কারণ এই যে রাজশ্রী রাজবংশী যিনি ফেসবুক লাইভ করে বলেছেন, তার সেখানে কমেন্ট দিয়েছেন যে বিভাসের মতন ভালো ছেলে হয় না, বিভাস খুব ভালো ছেলে। ভালো মন্দ বিচার করতে আমরা বসিনি, আমরা শুধু বলছি যে মন্ত্রীর পরিবারের কোনো সদস্য, কোনো আত্মীয় যদি এইরকম ছোটোখাটো ঘটনায় ঢুকে দাদাগিরি করে, তাহলে যে সরকারটা চলছে সেই সরকারের গায়ে কালি লাগে। কারণ এই সরকারটা পশ্চিমবঙ্গে আসার জন্য বিজেপির হাজার হাজার কর্মীরা রক্ত দিয়েছেন। সুমনা সরকার তো একসময় তৃণমূলে ছিলেন, তারপর উনি বিজেপিতে এসছেন, তৃণমূলের ওনার যে প্রোফাইল ছিল ফেসবুকে সেটাকেও মুছে দিয়েছেন। এসব নিয়ে আমাদের বক্তব্য নেই, ওনাকে মন্ত্রী করা হয়েছে, উনি মন্ত্রী হয়েছেন, ভালো কথা। কিন্তু মাথায় রাখতে হবে যে হাজার হাজার রক্তের বিনিময়ে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার, সেই সরকারকে যদি কোনো মন্ত্রী বদনাম করার, মন্ত্রীর পরিবারের লোক বদনাম করার চেষ্টা করে, সেটাতে কিন্তু হস্তক্ষেপ করা উচিত স্বয়ং মুখ্যমন্ত্রীর, সেটাতে হস্তক্ষেপ করা উচিত বিজেপির রাজ্য সভাপতির, সেটাতে হস্তক্ষেপ করা উচিত কেন্দ্রীয় নেতাদের। এটা আমাদের বক্তব্য। আপনারা জানাবেন কমেন্ট করে। আজকের একটি প্রভাতী দৈনিকে ফলাও করে কিন্তু এই খবরটা প্রকাশ হয়েছে, ফলাও করে। আমাদের প্রতিনিধি এই যে বিভাস সরকার ওরফে বাবন, যিনি একসময় তৃণমূলের ওই এলাকার দোদণ্ড প্রতাপশালী নেতা ছিলেন, তার বিরুদ্ধে কথা বলতে গেলে মানুষের ভয়ে বুক কাঁপত, তিনি এখন দিদি মন্ত্রী বলে তিনি সেই রংবাজি, মানে সেই দাদাগিরিটা এখনও চলবে তার? এখনও সে বলবেন যে আমি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেব? পুলিশ চুপ থাকবে? তাহলে আর পরিবর্তন করে লাভ কি হলো? তাহলে তো পিসি ভাইপো যে সরকার চলছিল, সেই সরকারের সঙ্গে এই বলাগড়ের দিদি ভাইয়ের যে জোট, সেই জোটে যে সাধারণ মানুষের ওপর যে অত্যাচার, সেই অত্যাচার কিন্তু ঠিক নয়। আমরা মন্ত্রীকে বলবো ভাবতে। মন্ত্রী কাজ করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসাবে, হাসপাতালে হানা দিচ্ছেন, ভালো কাজ করছেন, কিন্তু তার পরিবারের লোক যদি তার নাম ভাঙিয়ে মানে দাদাগিরি করে, সেটা কিন্তু সরকারের পক্ষে, বিজেপির যারা শহীদ পরিবার, যাদের রক্তের বিনিময়ে সরকার, তাদেরকে কিন্তু লজ্জিত করা হবে, তাদের রক্ত কিন্তু বিফলে চলে যাবে। এই ধরনের কলার তোলা, হাতা গোটানো দাদা তৃণমূল নেতা যারা বিজেপিতে এসে আবার দাদাগিরি করা শুরু করছেন, সেই দিকে নজর দেওয়ার দরকার। আমরা বিভাস সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন, সেখানে তিনি বলছেন যে আমার দিদির নামে বদনাম করতে মিথ্যা অভিযোগ এবং সব নাকি ভিত্তিহীন। ওনার বক্তব্য যা সেটা আমরা তুলে ধরলাম, উনি তো ক্যামেরায় আসেননি। ঘটনায় দুপক্ষই বলাগড় থানায় অভিযোগ, পাল্টা অভিযোগ দায়ের করেছে, দুপক্ষই অভিযোগ করেছে। এইদিকে
রাজশ্রী রাজবংশী, এদিকে সুমনা সরকারের ভাইয়ের পক্ষ নিয়ে আরেকজন অভিযোগ করেছে। তো এতে কি লাভটা কি হচ্ছে? এ তো আলটিমেটলি দেখা যাবে যে সরকারটা চলছে সেই সরকারের বদনাম হচ্ছে। মন্ত্রীর ভাই, তাকে অনেক সংযত হওয়া দরকার। তিনি তৃণমূল আমলে অনেক দাদাগিরি করেছেন এলাকায়, অনেক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তো দিদি তৃণমূল তো চলে গেছে, এখন দিদি মন্ত্রী বলে ভাই যদি সেই অ্যাকশন মুড ধরে রাখার চেষ্টা করেন, তাহলে বিজেপির মতন একটা শৃঙ্খলা পরায়ণ দল, তাদের কি ভালো হবে? আপনারা কি বলেন? খবরটা যারা দেখবেন কমেন্ট করবেন, কমেন্ট আমরা জানতে চাই। আর পুলিশ তো যে কোনো ঘটনা হলেই তদন্ত শুরু করে, তদন্ত তাদের যেটা কথা বলার সেটা তারা বলে, তদন্ত শুরু করেছে। কিন্তু পুলিশের কি দম হবে যে খোদ রাজ্যের প্রতিমন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে এফআইআর নিয়ে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করার? আপনারা কি মনে করেন হবে পুলিশের? আমরা এটা বলতে চাই না, আপনাদের কাছ থেকে জানতে চাই যে মন্ত্রীর ভাই অন্যায় করলে তিনি মন্ত্রীর ভাই বলে ছাড় পেয়ে যাবেন, এটা কি মানে ঠিক? আমরা পুরো ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা কমেন্ট করবেন। আর মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু এই এখন বলছে না, আমাদের প্রেস ক্লাবে মিছিল হয়েছিল, অনেকে আমাদের দেখলাম কমেন্ট দিয়েছে গদি মিডিয়ার মিছিলে আমরা কেন। দেখুন, তাদের জন্য আমরা একটা কথা বলি, গদি মিডিয়া, বালিশ মিডিয়া, লেপ মিডিয়া, তোষক মিডিয়া, আমরা কোনো মিডিয়াতে, ওইসব মিডিয়াতে নেই। আমাদের মিডিয়া হচ্ছে কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়, যার সত্য প্রকৃত সত্য। আমরা কোনো নেতার তল্পিবাহকতা করি না, নেতার লেজুর ধরেও চলার চেষ্টা করি না। যার সত্য তা মানুষের সামনে তুলে ধরি। যদি আমাদের খবর আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, মানুষকে জানাতে চাইলে বেশি করে জানাবেন, কারণ আমাদের সংগ্রাম কিন্তু চলছে 35 বছর ধরে। ট্যাবলয়েড পত্রিকা চলছে আমাদের, সেই পত্রিকার পরে আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেল চলছে। যারা আমাদের দেখছেন 35 বছর ধরে, আপনারা জানেন যে আমরা কোনো গদি মিডিয়া, কোনো লেপ মিডিয়া, কোনো বালিশ মিডিয়া, কোনো তোষক মিডিয়াতে নেই। আমাদের মিডিয়া হচ্ছে সত্যমেব জয়তে, সত্যের জন্য আমাদের লড়াই। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আগামী কোনো পর্বে এই ধরনের চাঞ্চল্যকর খবর নিয়ে আমরা উপস্থিত হব। নমস্কার।